স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে হবে নতুন সংসদ সদস্যদের শপথ। নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের সরকার প্রধান ও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাঁদেরকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রবিবার সচিবালয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। একটা দুর্যোগপূর্ণ সময়, সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর আমাদের মধ্যে অনেকেরই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপদকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30 12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি। জানান, নতুন সরকারের শপথের পরেই শেষ হবে উপদেষ্টাদের দায়িত্ব। ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন থাকবে। এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ চীন ও সৌদি আরবের উচ্চপদস্থ রাজনীতিকরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজয়ের পর জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমানের এই উদ্যোগ। তাদের সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করেন বিএনপির চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। তাকে ফুলের শুভেচ্ছা জানান জামায়াতে আমির। দীর্ঘ সময় বৈঠক করেন দুজন। পরে দলের নায়েবি আমির সাংবাদিকদের জানান, নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সৌজন্য সাক্ষাতে বেইলি রোডের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানান এনসিপি নেতারা। পরে গণমাধ্যমকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। অভ্যুত্থানের পক্ষে দলগুলো যাতে একসাথে কাজ করতে পারে সেই আহ্বানে সবাই আশাবাদী বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকবৃন্দ
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। নির্বাচনী সহিংসতা বন্ধের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশও ডেকেছে জামাত নেতৃত্বাধীন জোট। এদিকে প্রার্থীদের অভিযোগ থাকলে আদালতের শরণাপন্ন হতে বলেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি সরকার গঠন করতে যাওয়া বিএনপির কিছু কিছু প্রার্থী। সবশেষ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে। পরে জোটের নেতারা জানান, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি, দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। ৩২-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। তবে নির্বাচন কমিশন বলছে, তড়িঘড়ি করে নয়, যথাসময়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। তিনি জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন দাপ্তরিকভাবে কোনো তথ্য পায়নি। কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনও আমরা অফিসিয়ালি অবগত নই। সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই নির্বাচন কমিশনার দাবি করেন, প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন উপহার দিয়েছে ইসি। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রবিবার নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান জানান, এবারের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল, যেটা ভোট কেন্দ্রে দেখা গেছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। তবে প্রচারণায় খরচ বেশি হয়েছে, যা নির্বাচন কমিশনের তদারকিতে দুর্বলতা ছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থাপনা ছিল না। ভোটের গণনা ঠিক থাকলেও আরও স্বচ্ছ হওয়া দরকার ছিল। জুলাই সনদ বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব। একই স্থানে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ সম্মেলন করে অধিকার ও বিএসক্যান সহ 4টি স্থানীয় সংস্থা। তাদের প্রতিবেদনে কিছু নেতিবাচক দিক উঠে আসে। নির্বাচন পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল। রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি, যার ফলে অনেক প্রতিবন্ধী মানুষ কিন্তু আসতে পারেননি বা আসতে উৎসাহিত করেননি। নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার মাত্রা এবং সহিংসতার ঘটনা আসলে বেড়ে গেছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জেনেছি যে সারা দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে 3 জন নিহত হয়েছেন। খুবই দুঃখজনক খবর আমাদের জন্য। এর মধ্যে একজন শিশু আছেন এবং 100 জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন। এদিকে ইনোভেশন কনসাল্টিং তাদের পিপলস ইলেকশন পালস সার্ভের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনে বিএনপি জোট 58.5 এবং জামায়াত জোট 41.5% ভোট পেয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর।
এক পেশে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 61 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে ভারত। রোববার কলম্বোয় টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার ঈশান কিষানের 40 বলে 77 রানে 7 উইকেটে 175 রান তোলে সূর্যকুমারের দল। পাকিস্তানের সায়েব আইয়ুব নেন 3 উইকেট। জবাবে খেলতে নেমে পাকিস্তান সব কয়টি উইকেট হারিয়ে 18 ওভারে 114 রান তোলে। সর্বোচ্চ 44 রান করেন উসমান খান। ভারতের হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, আকসার প্যাটেল ও বরুণ চক্রবর্তী নেন 2টি করে উইকেট। আগামী 13 ফেব্রুয়ারি মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এই আসরের জন্য রোববার 4 দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সাউথ জোনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ইস্ট জোনে পারভেজ হোসেন ইমনের সাথে আছেন জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি। নর্থ জোনে তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমানরা। সাউথ জোনে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসানরা রয়েছেন। আর সেন্ট্রাল জোন গড়া রয়েছে সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকতদেরকে নিয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।